নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। বিশ্বাস করুন, 4th মের পর সবথেকে যদি আনন্দের কোনো দিন থাকে সেটা আজকে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে গেছেন, তার দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং তিনি হাল ছেড়ে দিয়েছেন এবং জোর গলায় কোনো রকমে একটা ওই সোশ্যাল মিডিয়ায় এসে সো কল্ড প্রেস কনফারেন্স করে নিজের কনফিডেন্স দেখানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা দেখাতে গিয়ে প্রায় কেঁদে ফেলছেন। আর আর ধরে রাখতে পারছেন না, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এই যে এতদিন গা জোয়ারি করে মাতব্বরি করতেন না, সেগুলো যে সব শেষ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ফিনিশ, সেটা নিজেই বুঝিয়ে দিচ্ছেন। এটা দেখে সত্যি আর আনন্দ ধরে রাখার জায়গা নেই। কেননা এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চেয়েছিলেন। কী পরিমাণ সীমাহীন অত্যাচার করেছিলেন আপনারা সকলে জানেন, আর সেই পাপ আজকে বাপকেও ছাড়ছে না। খুব ভালো লাগলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ তার ফেসবুকে বকর বকরটা করলেন, সেখান থেকে কয়েকটা পয়েন্ট একটু তুলে নিয়েছি এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না। প্রত্যেকটা পয়েন্ট শুনছি, দেখছি, ভাবছি আর শুধু হেসে যাচ্ছি। আপনারাও সেই হাসির একটু সামিল হন। এক এক করে ফুটেজগুলো দেখাই এবং তারপর আমার মতো করে নিশ্চিতভাবে কিছু কথা বলবো। প্রথম যে জায়গাটা দিয়ে তিনি শুরু করলেন সেটা অত্যন্ত মজার। কি বলেছেন দেখুন একবার। আমি অনেকদিন বাদে আবার আপনাদের কাছে ফেস টাইম লাইভে আসছি। যেহেতু আমি এখন গদি মিডিয়াকে মিট করি না, এবং এটা আমার একটা সিদ্ধান্ত, যতদিন তারা নিরপেক্ষ না হবে, তারা এক পক্ষ থাকবেন, ততদিন আমি সরি, আমি তাদের সাথে কোনো কথাবার্তা বলতে চাই না। তারা ভালো থাকুক। আহারে, মমতা ব্যানার্জির কি দুঃখ, সব গদি মিডিয়া হয়ে গেছে, আর কেউ চটি চাটা নেই, কেউ গিয়ে আর প্রশ্ন করছে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এনার্জির সিক্রেটটা কি। ওই ন্যাকামি আর হচ্ছে না। গেলে এখানে চোখা ছোখা প্রশ্নগুলো আসবে যে এই চোর ফেরেববাজ দুর্নীতিবাজগুলোকে এতদিন ধরে পুষেছেন, আর 25 রেখে 75 আপনাকে ভাগ পৌঁছে দিয়েছে বলে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গটা থেকে লুট করে পশ্চিমবঙ্গটাকে কেন শেষ করে দিয়েছেন। সেই প্রশ্ন ফেস করার সাহস হিম্মত মমতা ব্যানার্জির আর হচ্ছে না। সেই জন্য লুকিয়ে লুকিয়ে সোশ্যাল মিডিয়া করছে আর সবাইকে গদি মিডিয়া বলে দাগিয়ে দিচ্ছে। তো সবাই তো চটি চাটা মিডিয়া ছিল মমতা ব্যানার্জি, এত তাড়াতাড়ি গদি মিডিয়া হয়ে গেল কি করে তারা? তার মানে আপনি কত বড় ধাপ্পাবাজ, আপনি নিজের মুখেই সেটা শেয়ার করে নিচ্ছেন। এ তো গেল তার গদি মিডিয়ার উপর ঝোল টানা কথা, কিন্তু এরপরের যে কথাটা বললেন সেটা তো আরো মারাত্মক। আমার তৃণমূল কংগ্রেসের, অরিজিনাল তৃণমূল কংগ্রেসের যারা দলের সাথে আছেন, এখনো বেইমানি করে চলে যাননি বিজেপির আশ্রয়, তাদের সকলকে আমার অনেক সলিডারিটি, আমার অনেক স্যালুট, আমার অনেক অভিনন্দন, আমার অনেক শুভেচ্ছা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা অরিজিনাল তৃণমূল তাদের জন্য তিনি ওই শুভেচ্ছা হেন তেন কী সব বললেন। তার মানে তৃণমূলটা আড়াআড়ি ভেঙে গেছে, তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন। যে মমতা ব্যানার্জি 4 তারিখের পরও গায়ের জোর দেখানোর চেষ্টা করছিল যে তাকে নাকি জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, গোটা বাংলার পূর্ণ মানুষের পূর্ণ সমর্থন তার সঙ্গে আছে, তার পার্টিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর পার্টিটায় কিচ্ছু পড়ে নেই, সেই জন্য অরিজিনাল তৃণমূল। আরে ধর অরিজিনাল তৃণমূল, ওটা ধাপ্পাবাজ তৃণমূল, এটাই লোকে বলছে এখন মমতা ব্যানার্জি। আপনার পার্টির যে কিচ্ছু পড়ে নেই, বকওয়াস হয়ে গেছে, আপনার সঙ্গে কেউ নেই, সেটা আপনি নিজের মুখে একদম শেয়ার করে নিচ্ছেন। এরপরে আপনি যেটা বললেন আপনার নীরবতা নিয়ে, সেটা দিয়ে তো আর হাসি থামছে না। কি বলেছেন আগে একবার শুনুন। আমার দলের সহকর্মীরা বলছেন, স্পোক্স পার্সনরা বলছেন, কিন্তু আমি খুব কম কথা বলছি। তার কারণ কখনো কখনো আমি মনে করি নীরবতাই কিন্তু আসল কথাটা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তার পার্টির লোকেরা সব কথা বলছিল, তিনি সেইভাবে মুখ খোলেননি, কেননা নীরবতাই অনেক কথা বলে। তাই কি মমতা ব্যানার্জি, নাকি আপনি বুঝে গেছেন যে আপনার মুখ খোলার মতো সাহস আর নেই, আপনার সব দম বেরিয়ে গেছে, সব হাওয়া ফুস হয়ে গেছে? এতদিন ক্ষমতা ভোগ করতে করতে যে ফুটানিটা করতেন, যে গায়ের জোরটা দেখাতেন, যে চোখ রাঙানিটা দেখাতেন, সেটা এখন আর চলবে না। এখন মুখ খুলতে গেলে আপনার থোঁতা মুখ ভোঁতা করে দেবে বাংলার জনতা। এটা বুঝে গেছেন বলেই কি এখন এইসব ধাপ্পাবাজি করতে এসছেন? আপনি এত বড় নেত্রী, তো গিয়েছিলেন তো কোর্টে, সেখানেও ফেঁসে গেছেন। কেন জেলে যাচ্ছেন না এটা নিয়ে
আমাদের প্রশ্ন আছে, কিন্তু লোকের চোর 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 কথা আপনাকে শুনতে হয়েছে মমতা ব্যানার্জি। আপনি এত বড় ওকাদোলা নেত্রী হয়ে গেছেন যে সোনারপুরে আপনার ভাইপোর উপর যখন ডিম বৃষ্টি হচ্ছে ভয়ে মুখ লুকিয়ে ঘরে ঢুকে বসেছিলেন। কালকে যখন আপনার পার্টি অফিস থেকে আপনাকে আর আপনার ভাইপোকে লাথ মেরে বার করে দিয়েছে ঋতব্রতরা, তখন আপনি সুব্রত বক্সির সঙ্গে গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলেন। আপনার হিম্মত হয়নি সেইখানে গিয়ে বুক চাপড়ে দাঁড়ানো, যায় আমি দাঁড়িয়ে আছি, কে পার্টি অফিস দখল করবি। আপনার হিম্মত বলে কিচ্ছু নেই। ওই পিছনে 4000 পুলিশ নিয়ে সকলে মস্তানি করতে পারে, আপনিও সেই জায়গাটাই করেছিলেন। আজকে আপনি মুখ খুললে লোকে জোকার বলছে, আপনাকে নিয়ে হাসাহাসি করছেন, সেই জন্য আপনি চুপ করে গেছেন। নীরবতা ফিরবতা কোনো ব্যাপার নয়, আপনার মুখের বাণীটা কার্যত শেষ হয়ে গেছে। তবে চিরকালে ধাপ্পাবাজ আপনি ছিলেন, আছেন, থাকবেন, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সেই জন্য এই হারটা হেরে যাওয়ার পরও সেই গণতান্ত্রিক রায় মেনে নেবার ক্ষমতা আপনার হচ্ছে না কেন? নিজের মুখে কি বলেছেন একবার শুনুন। বিজেপি ভোট লুট করে ক্ষমতায় এসছে, এটা আমরা সবাই জানি। এসআইআর লুট করেছে, ভোট লুট করেছে, কাউন্টিং লুট করেছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কাউন্টিং সেন্টার দখল করেছে, হাইজ্যাকিং করেছে কাউন্টিং সেন্টার। তা সত্ত্বেও আমরা কিন্তু বলেছি যে ঠিক আছে, একটা নতুন সরকার যেভাবেই হোক এসছে, একদিন তো প্রমাণ হবেই, এবং প্রমাণ আমাদের কাছেও আছে, তারা কাজ করুক। আপনি বলছেন যে বিজেপি নাকি লুট করে নির্বাচন জিতেছে নির্বাচন কমিশনের সহায়তায়। তা মাননীয়া, আপনি তো বিশাল বড় ব্যাপার সব তো, এই যে বিজেপি লুট করেছে, আপনার কাছে নাকি সব প্রমাণ রয়েছে, আপনি কোর্টে যাচ্ছেন না কেন বলুন তো? আপনি তো নিজে লয়ার, চলে যান না, একবার কোর্টে গিয়ে প্রমাণ করে দিন সব লুট করে জিতেছে। আপনি বলছেন এসআইআর দিয়ে সব কিছু লুট করা হয়েছে। আচ্ছা, এসআইআর যদি লুট করা হয়, আপনি নিজে তো সুপ্রিম কোর্টে ছুটেছিলেন, তারপর সেকেন্ড টাইম আর যাওয়ার আপনার অওকাত হলো না কেন? ওই গলায় কালো গামছা গড়িয়ে গেলেই ভেবেছিলেন আপনি আইনজীবী হয়ে যাবেন, আপনার ওই ফুটানিবাজি কেউ আর পাত্তা দেবে না, বুঝতে পারেননি তখন নাকি? আর এই বিএলও টিএলও সব কিছু দিয়ে এসআইআরটাকে তো লুট করার চেষ্টা আপনি করেছিলেন মমতা, আপনি করেননি? বিএলওগুলোকে পাঠিয়ে দিয়ে এই যে এএসডি যেগুলো রয়েছে, এত লক্ষ লক্ষ নাম ফলস ভোটার ঢুকিয়ে রেখে ভোট লুট করতেন, চিটিংবাজি করে আপনি জিততেন, সেটা গোটা বাংলার মানুষের সামনে আজকে প্রমাণিত হয়ে গেছে। ভোট লুট করা যদি কিছু হয়, সেটা মমতা ব্যানার্জির কাছ থেকে শিখতে হবে, এটাই তো জনতা বলছে। আপনার যদি ক্ষমতা থেকে যান না, এর বিরুদ্ধে কোর্টে গিয়ে মামলা করুন না, আমরাও দেখতে চাই কিভাবে ভোট লুট করা হয়েছে। আর আরেকটা কথা আপনি ভাবুন, ক্ষমতায় আপনি বসে আছেন, ক্ষমতার দম্ভে টকবক করে ফুটছেন, আর আপনার নাকের ডগায় বসে তার নাকের তলা থেকে যদি এসআইআর লুট করে নিয়ে ভোট লুট করে আপনাকে হারিয়ে দেয়, তাহলে আপনার অকাত কতখানি আপনি নিজেই তো সেই কথাটা বলে দিচ্ছেন। তবে এরপর আপনি যে গুন্ডা বদমাশদের সাম্রাজ্য চালাতেন, সেটা নিজের মুখেই ফাঁস করে দিলেন। কিন্তু কাজের বদলে আমি দেখছি সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার একটা প্রবণতা চলছে। মহা সন্ত্রাস, এমন সন্ত্রাস শুরু হয়েছে যে যারা আমাদের পক্ষে, যারা আমাদের সাথে আছে, আমাদের কর্মীরা, সহস্র কর্মীদের বিনা কোনো কেস থাকা সত্ত্বেও, এবং যে কেসের কোনো ভ্যালু নেই, কোর্টের অর্ডার না থাকা সত্ত্বেও, তাদের দিনে দুপুরে চুরি, ডাকাতি, ধর্ষণ, গাঁজা, এই সমস্ত নানা রকম বাজে বাজে কেস দিয়ে, যার সাথে কেসের কোনো সম্পর্কই নেই, তাদের লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অনেক সাধারণ মানুষ ঘর ছাড়া, অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া। আপনি বলছেন ফলস কেস দিয়ে আপনার দলের লোকেদের নাকি জেলে ঢোকাচ্ছে, লকআপে ঢোকাচ্ছে। দেখুন, এটা যদি কেউ করে থাকে, সে সত্যিই খুব অন্যায় করেছে, সে যে রাজ্য সরকারি হোক, যে মতবাদের সরকারি হোক। তো আপনি তো মশাই বিশাল ঢপের আইনজীবী, তো চলে যান, গিয়ে কোর্টে গিয়ে বলুন যে এগুলো সব ফলস কেস, এদেরকে ছাড়িয়ে নিয়ে আসুন। আসল সত্যিটা কি মমতা জানেন? আমরা দেখতে চাই আপনি কেন জেলে যাচ্ছেন না, কেন বলুন তো? কেননা এই গুন্ডা বদমাশগুলোকে এতদিন আপনি পুষে রেখেছিলেন, এবং এদের কাছে 25 ভাগ রেখে 75 আপনার কাছে সুনির্দিষ্টভাবে পৌঁছে যাচ্ছিল। সেই জন্য এই গুন্ডা বদমাশগুলো যাদের জেলে থাকার কথা, তাদেরকে আপনি ছেড়ে রেখে দিয়েছিলেন, ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছিলেন, আর তারা বাংলাটাকে লুটে পুটে শেষ করে দিচ্ছিল মমতা। এবং সবথেকে বড় কথা, আপনি নিজেই ক্রিমিনালদের ছাড়াতে যেতেন থানাতে, সেই রেকর্ড আছে। আপনি এতখানি বাংলার জন্য লজ্জা ছিলেন। আর ঘর ছাড়া,
আপনি এবং আপনার দলের নরপিশাচরা ঘর ছাড়া বিরোধী রাজনীতিকে শেষ করার কী জিনিস করতে পারে সেটা গোটা ভারত কেন গোটা বিশ্বের কাছে লজ্জার গণতন্ত্র হিসেবে থেকে গেছে। আর সেই জন্য আপনাকে এবং আপনার দলকে লাথ মেরে গোটা বাংলার মানুষ গঙ্গার জলে ফেলে ভাসিয়ে দিয়েছে। এখন মুখটা চুপ করে বন্ধ করে বসে থাকুন। এখনও যদি এরকম ফটর ফটর করতে আসেন তাহলে ওই আপনার দলের লোকগুলো যে অবস্থা হচ্ছে সেই জায়গাটায় আপনি কিন্তু স্পষ্টভাবে পেয়ে যাবেন। এই জায়গাটায় আর আটকাবার কিছু নেই। তবে এর পরের যে অস্তিত্ব নিয়ে কথাটি বললেন সেটা কিন্তু বেশ মজার। যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করা সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। আপনি দাবি করছেন যে আপনার সই করা সিম্বলে যারা জিতেছে তারা আজকে আপনাকে এবং আপনার ভাইপোকে ঘরছাড়া করে দিয়েছে। আপনি প্রশ্ন তুলেছেন তারা কেন, এটা নিয়ে আগে প্রশ্ন তোলেনি। আচ্ছা, একটা কথা তাহলে স্বীকার করে নিন, আপনি এতদিন গদ্দারদের নিয়ে দল চালাচ্ছিলেন। এই গদ্দারদের চেনার ক্ষমতা আপনার নেই। আর আপনি যদি এতদিন ধরে রাজনীতি করার পর এই গদ্দারদের চিনতে না পেরে থাকেন তাহলে আপনার রাজনৈতিক প্রাজ্ঞতা নিয়ে কি প্রশ্ন উঠে যাবে না? এবং সবথেকে বড় কথা, আপনি আজকে বড় বড় কথা বলছেন যে বিজেপি করুন সরাসরি ইত্যাদি প্রভৃতি বলছেন না। তো মমতা, আপনি যখন সিপিএম ভাঙাচ্ছিলেন, যখন কংগ্রেস ভাঙাচ্ছিলেন, যখন বিজেপিকে ভাঙার চেষ্টা করেছিলেন, তখন তো তাদের দলটা উঠে যায়নি। আপনার দলটা উঠে গেল কিসের জন্য? আপনার ওই ফেরতবাজ ভাইপোটা আছে না, বলতো দরজা খুলবো, চৌকিদারের মতো দাঁড়িয়ে আছি আমি, দরজা খুলবো, বিজেপি দলটা উঠে যাবে। তো এইসব হুমকি চুমকি ভাড়া অনেক আমরা দেখলাম গত 5 বছর ধরে। বিজেপি দলটাকে ওঠাতে পারেননি, বিজেপি দল ক্ষমতায় চলে এসছে, আপনার দলটা উঠে যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে আপনার দলের নীতি, আদর্শ, অস্তিত্ব, শিকড় কিচ্ছু নেই। একটা ভাঁড়ামি আর দুর্নীতির পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা ছিল যে আপনার দল, আপনি নিজের মুখে শেয়ার করে নিচ্ছেন। আর বেইমানি নিয়ে আপনি যে কথাটা বললেন সেটা নিয়ে কিছু কথা আমার আছে, তবে মানুষ শুনে নিক আপনি বেইমানি নিয়ে ঠিক কোন কথাটা বলছেন। এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন? আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। আপনি বলছেন ভোটে হেরেছে, সবে 2 মাস হয়েছে, এত তাড়াতাড়ি বেইমানি করছে। তো মমতা, আপনি কি মুকুল রায়কে ভুলে গেছেন? ভোটে যেটার জীবনে প্রথমবার বিধায়ক হয়েছিল বিজেপির টিকিটে, তার কতদিনের মধ্যে দল ভাঙিয়ে তাকে নিয়ে গিয়েছিলেন? আপনি ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন সুমন কাঞ্জিলালের কথা, কৃষ্ণ কল্যাণীর কথা, মুকুটমণি অধিকারীর কথা, মানস ভূঁইয়ার কথা, শঙ্কর সিংয়ের কথা, লম্বা তালিকা দিয়ে দেব। আপনি এবং আপনার ওই ভাঁড় যাকে স্পিকার বানিয়েছিলেন আপনি, তারা দেখতে পেত না যে বিধানসভার মধ্যে তারা দল বদল করেছে আর বাইরে তারা তৃণমূলের পতাকা নিয়ে ঘুরতো। আপনি এইসব কথা বলেন, লজ্জা করে না? অবশ্য লজ্জা থাকলে তার নাম মমতা হয় না, নির্লজ্জতার চরম সীমায় গেলে তার নাম মমতা ব্যানার্জি হয়, সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন। আপনি বড় বড় কথা বলছেন, আপনি বলছেন যে বিজেপির সঙ্গে আপনার কিছু মেলে না। একদম ঠিক কথা বলেছেন, একটা বোধহয় ঠিক কথা বলেছেন। কেননা বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে আর আপনি দেশদ্রোহিতায় বিশ্বাস করেন। সেই জন্য ওই যে কলকাতায় একটা ধর্ণা করার চেষ্টা করেছিলেন, সেখান থেকে আপনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে। আপনার এই মানসিকতার সঙ্গে কোনো দলই থাকবে না। আর বড় বড় কথা বলছেন আজকে বিজেপি নিয়ে। এই বিজেপিরই তো পায়ে ধরে সরকারে ছিলেন, এদের সঙ্গে রাগ দেখিয়ে বেরিয়ে এসেছিলেন, কেননা কংগ্রেসের সঙ্গে তখন লটর পটর শুরু হয়েছিল আপনার। আর তারপর যখন হেরে ভূত হয়ে গেছিলেন, এই বিজেপির পায়ে ধরে বলেছিলেন, ভাই দপ্তরহীন হলেও একটা আমাকে মন্ত্রক দাও। আপনি বড় বড় বারফট্টাই করা কথা বলেন। এতদিন ক্ষমতায় ছিলেন, জোর করে লোকের মুখ বন্ধ রাখতেন, কিন্তু সত্যিটা তার বলে পাল্টে যায় না মমতা ব্যানার্জি। আপনার এই দশা দেখে বিশ্বাস করুন গোটা বাংলা, গোটা বিশ্ব এটা নিয়ে খুব খুব গর্বিত হচ্ছে, ভালো লাগছে যে পাপ করেছেন না, তার বোঝাটা এইভাবেই আপনাকে কিন্তু বইতে হবে। তবে নতুন সিম্বল নিয়ে যে কথাটা বললেন সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। আপনি বলছেন যে নতুন সিম্বল গলায় ঝুলিয়ে নাকি আপনি ঘুরে বেড়েন, তা আপনার যা খুশি আপনি করতে পারেন, কেউ কিছু পাত্তা দেয় না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনার হিম্মতটা হবে তো? আপনার সেই হিম্মতটা আছে তো? আচ্ছা, আপনি নতুন যখন সিম্বলটা পাবেন এক কাজ করবেন, প্রথম সভাটাই আমার সোনারপুরে এসে করবেন, একটা সভা করবেন, দেখবো আপনার কতখানি হিম্মত রয়েছে সেখানে। আপনি যে এত বড় বড় কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলে দিয়েছে যে আপনি
ওই ধর্মতলা নয়, এবারে 21শে জুলাই প্রোগ্রামটা ব্রিগেডে করুন, তিনি সব ব্যবস্থা করে দেবেন। তো নিয়ে আসুন আপনার লোকজন, বাংলার মানুষ তো আপনার সঙ্গে আছে, আপনাকে নাকি জোর করে হারিয়ে দিয়েছে, হিম্মত হবে ব্রিগেডে প্রোগ্রাম করার? বড় বড় বাতেলাবাজি শুনুন, আপনার ওই ফুটানিকে না এখন কেউ পাত্তা দেয় না। সিরিয়াসলি আমাদের খুব কষ্ট হচ্ছিল যে আপনি যে ওই মুখে উল্টোপাল্টা কথা বলেন, ওই মিম মেটেরিয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল যে না, আপনার ক্লাস পড়েনি, আপনি যে ভাঁড় ছিলেন সেই ভাঁড়ই থেকে গেছেন, এবং মুখ খুললে সত্যিই মিম মেটেরিয়াল পাওয়া যায়। তবে এই সব বলতে বলতে যে আপনি সব কিছু গুলিয়ে গেছেন, আপনার মাথা যে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, সেটা আপনিই প্রমাণ করে দিলেন। কিভাবে শুনুন একবার। কাকে মারেননি? মহুয়াকে অ্যাটাক করেছেন, অভিষেককে অ্যাটাক করেছেন, কল্যাণকে অ্যাটাক করেছেন, আমার বাড়িতে হামলা করেছেন। আমাদের অনেকে যারা আমাদের সহকর্মী, তারা লক আপে পড়ে আছে, মাটিতে শুয়ে আছে, কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে পায়ে শেকল বেঁধে, কাউকে মাথা নাড়া করে, কারো মাথায় কপিল ঢেলে আমাদের কি বলে সমস্ত নানা রকম কিছু ঢালছেন, গায়ে নানা রকম কিছু ছুটছেন, বলতেও লজ্জা লাগে। যা 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 মমতা ব্যানার্জি কথা খুঁজে পাচ্ছেন না আর? আরে কি করে পাবেন, কারণ আপনি খুব খুব ভালো করে জানেন, আপনি এই বর্ন ক্রিমিনালগুলোকে এতদিন আশ্রয় দিয়েছিলেন, প্রশ্রয় দিয়েছিলেন, তাদের লালন পালন করেছিলেন, এবং 25-75-এর একটা ইকুয়েশন চালিয়ে গিয়েছিলেন। সুতরাং তাদের কোমরে দড়ি পড়েছে, তাদের উপর ডিম ছুঁড়ে আসছে, এই জিনিস তো আপনার সঙ্গেও হতে চলেছে, আপনার পেয়ারের ভাইপোর সঙ্গে হতে চলেছে। এইসব অবস্থায় মাথা তো ব্ল্যাঙ্ক হয়ে যাবেই। গোটা বাংলা কিন্তু দেখতে চায়, জানেন তো, ওই দিনটার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করছে। কিন্তু এরপরে আপনার যে টপিকটা ছিল সেটা কিন্তু মারাত্মক, সত্যি বলছি, বিশ্বাস করুন, দেখে নিন নিজেরাই। আমরাও ক্ষমতায় 15 বছর ছিলাম, আমি কখনো পুলিশকে দিয়ে এই কাজটা করাইনি। বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে আই এম সরি টু সে, এটাই আসল সত্য যেটা আমি জেনেছি। আইসিদের দিয়ে ব্লক প্রেসিডেন্টের কাজ করাচ্ছেন, এসপিদের দিয়ে জেলা প্রেসিডেন্টের কাজ করছেন, এটা তাদের কাজ নয়। আমি মনে করি তাদের কাজ মানুষকে আইন শৃঙ্খলা দেওয়া, রক্ষা করার দায়িত্ব নেওয়া, মানুষকে রক্ষা করা, শান্তি দেয়া, স্বস্তি দেয়া, শক্তি দেয়া, ভরসা দেয়া। ভরসার বদলে আপনারা কি করছেন? সন্ত্রাস। মাননীয়া, আপনার কথাটা শুনে না, ওই দেখুন ঘোড়াগুলোও হাসছে। আপনার মুখে পুলিশি সন্ত্রাসের কথা, হাসবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছি না, জানেন তো, বিশ্বাস করুন। আপনি পুলিশি সন্ত্রাসের কথা বলছেন, নিজে গিয়ে গুন্ডা ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, ভুলে যাননি নিশ্চয়ই? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মনে আছে? আর আপনি যে বড় বড় কথা বলছেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিয়েছিলেন কেন, কিসের জন্য? পুলিশি সন্ত্রাস। আমার বাড়ির দরজা ভেঙেছিল আপনার পুলিশ বাহিনী, কেন? পুলিশি সন্ত্রাস। এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে কতগুলো কেস দিয়েছিলেন, পুলিশি সন্ত্রাস। বড় বড় কথা বলছেন আপনি, লজ্জা করেন না? যখন বিরোধী দল ভাঙাতে পারতেন না, গাঁজা কেস দিয়ে, শ্লীলতাহানি কেস দিয়ে, আপনার পুলিশ অফিসাররা গিয়ে কিভাবে সেই দরজা সেই জায়গাগুলো ভাঙাতো, লজ্জা করে না? নির্লজ্জতার কোনো চরম সীমা যদি থাকে, সেটাও তো আপনি অতিক্রম করে গেছেন। আর আজকে আপনি ইউটিউবারদের কথা বলছেন, একবার এটা শুনেও দেখুন, মজা লাগবে। শুনুন মমতার ইউটিউবারদের নিয়ে কথা। ডিজিটালে যারা কথা বলতে চায় ইউটিউবে, একটু বিরোধিতা করলে তাদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে এবং এফআইআর করা হচ্ছে। আপনি বলছেন ইউটিউবে একটু আধটু প্রতিবাদ কেউ করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আচ্ছা মমতা, আপনার সন্ময় ব্যানার্জির কথা নিশ্চয়ই মনে আছে, শফিকুল ইসলাম, মানব গুহ, রুদ্রপ্রসাদ ব্যানার্জি, এরা কে ছিল বলুন তো? ইউটিউবার। আপনার ওই ভাঁটের ইউটিউবার নয়, যাদের দিয়ে দেশদ্রোহিতার কথা বলান আপনি। আপনার ওই আইপ্যাকের পোষা মালগুলো নয়, যাদের পেটে কোনো জ্ঞান নেই, বিদ্যা নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র নির্লজ্জ চটি চাটা। আপনার ক্যামাক স্ট্রিট থেকে চেক যেত, আর যারা ভুলভাল বলে যেত, আমাদের নামে যা তা বলে গেছে, মানুষ কিন্তু তাদেরকে রিজেক্ট করেছে। আর এই যে মানুষগুলোর কথা বললাম, এদের মানুষ, লক্ষ লক্ষ মানুষ এদের কথা শুনেছে, এবং বিশ্বাস করুন, আপনাদের যে লাত মেরে ঝেঁটিয়ে এই বাংলা থেকে বিদায় করা হয়েছে, তার পিছনে এদের ভূমিকা ছিল নায়কের মতো। আপনি আজকে ইউটিউবারদের কথা বলছেন, আবারও বললাম যে নির্লজ্জতার চরম সীমা না পেরোলে তার নাম মমতা ব্যানার্জি হয় না। আর এরপর যেটা বললেন সেটা তো মারাত্মক, লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বলেছেন একবার শুনুন। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে 1.5 কোটির ওপর মা বোনেদের নাম প্রায় কেটে দিয়েছে শুনছি। তারা হাহাকার করছেন। স্বাস্থ্যের চিকিৎসা জানি না
কোথায় গিয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মরা কান্না কাঁদছেন, কাঁদবেনি, কেননা আপনি নিজের মুখে বললেন 2,46,00,000 মানুষকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিতেন। এর মধ্যে জানেন তো পুরুষ লক্ষ্মী ছিল, এর মধ্যে ছিল ছিল জানেন তো রোহিঙ্গা বাংলাদেশি। এই লক্ষ্মীর ভাণ্ডার তো আপনার বাপের পয়সা নয় মমতা ব্যানার্জি। এই লক্ষ্মীর ভাণ্ডারে যে পয়সাটা দিতেন সেটা আমার অন্যান্য সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা, যেটা দিয়ে আপনি ভোট কেনার চেষ্টা করতেন। আর এর মধ্যে কি রিপোর্ট পাওয়া গেছে জানেন, 30 লক্ষ ভুয়ো, ওই পুরুষ পুরুষ ছেড়ে দিন, ভুয়ো অস্তিত্বহীন। তাহলে এই টাকাটা কোথায় যেত? আপনার পকেটে ঢুকতো নিশ্চয়ই। তো 30 লক্ষ এই যে ভুয়ো আছে, 1,000 টাকা করেও যদি ধরি, 2024 সাল থেকে তো 1,000 টাকা করে দিয়েছিলেন নির্বাচনের সময় থেকে ভোট কেনার জন্য। তাহলে এই 30 লক্ষ ভুয়ো যে অস্তিত্বহীন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেত, তার জন্য ঠিক কত টাকা আপনি পেতেন জানেন? এই টাকাটার পরিমাণ হচ্ছে মাসে 300 কোটি টাকা, মানে বছরে 3,600 কোটি টাকা। আর 24, 25, 26 এই 3টে বছরে শুধু লক্ষ্মীর ভাণ্ডার থেকে এই অস্তিত্বহীন যে টাকাটা গেছে তার পরিমাণ 11,000 কোটি টাকা। তার মানে এই যে ভোট টোট কিনতেন, এই যে চারিদিকে আপনার দাঁত বের করা আপনার আর আপনার পেয়ারের ভাইপোর ছবি দেখা যেত, এই সব ঝেড়ে ঝুড়ে বাংলার মানুষকে লুট করে আসা পয়সাতে, লজ্জা করে না মমতা ব্যানার্জি? কথা বলছেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, মানুষ কাঁদছে। আপনি যে চোর চিটিংবাজ ফেরেববাজগিরি করে গেছেন, তার জন্য এই সরকারকে অনেক সদর্থক স্টেপ নিতে হচ্ছে এবং সেটার জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। সব কিছুর জন্য দায়ী আপনি। আপনার মতো পাপ যদি পশ্চিমবঙ্গে কোনো দিন না আসতো, পশ্চিমবঙ্গবাসীকে এই ভোগান্তিটা ভুগতে হতো না। তবে একটা জিনিস খুব ভালো লাগলো জানেন তো, সব কিছু ছেড়ে দিয়েছেন আপনি, আশা ছেড়ে দিয়েছেন। শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে আপনাকে মেনে নিতে হলো। কি যে লজ্জার এই হার, কিন্তু বুকে কষ্ট চাপলেও, বুকে পাথর চাপা দিয়েও আপনাকে সেটা স্বীকার করতে হলো। শুনুন কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে। আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। তা হঠাৎ আজকে মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সাথে গিয়ে সাধু হয়ে গেল, আর যারা কোনোদিন কিছু পায়নি, লড়াই করেছে, তাদের পেছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন। কিন্তু এই কথাটা শুনে যারা ভাবছেন যে মেনে নিয়েছে, আসলে তা কিন্তু নয়। এর মতো শয়তান মস্তিষ্ক খুব কম আছে। কেন বলছি বলুন তো? দেখুন, এই কথাগুলোর ভাঁজে ভাঁজে ঢুকিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারী আমার দলে ছিল, এখানে এমএলএ ছিল, এখানে মন্ত্রী ছিল, এখানে ওই 6টা জেলার দায়িত্বে ছিল, মানে পুরনো কথা বলে দিয়ে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে। শুভেন্দু বাবা, এক সময় তো আমার সঙ্গেই ছিলি, আর ছেড়ে দে, আমার উপর আর করিস না, আর নিতে পারছি না, বাঁচার চেষ্টা। নাকি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি, ইঙ্গিত দিচ্ছে যে কিভাবে হাত নাড়ানো, হাত মেলানো, তার মানে কিছু গটআপ ছিল। আর এবং তার সঙ্গে যদি সেটা আপনি বলে থাকেন, সেটা ইঙ্গিত করে থাকেন, তার মানে আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনি সবটা জানতেন। এখানে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে তার দায় এবং দায়িত্ব আপনার। আপনার দলের অনুগত সৈনিক ছিল শুভেন্দু অধিকারী, তাকে দিয়ে কি কি অন্যায় করেছেন সেইগুলো তদন্ত হওয়ার দরকার আছে। আসলে বললাম না, এর মতো সীমাহীন নির্লজ্জ একজন মহিলা, এবং সেই জায়গা থেকে গোটা বাংলা থেকে লুট করে শেষ করে দেওয়ার চেষ্টা, আজকে সেই পাপের সাজা একে ভুগতে হচ্ছে। এবং যখন ভুগতে হচ্ছে তখন ভেতরে প্রচণ্ড আতঙ্ক, কান্না, কষ্ট সব কিছু আসছে, কিন্তু তাও নিজেকে রুখতে পারছে না। এটা দেখে বাংলার মানুষের ভালো লাগছে, কিন্তু বিশ্বাস করুন, ভালো লাগাটার মধ্যেও একটা খারাপ লাগা আছে। এই জন্য নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ মৃত্যু কামনা করছে। কেউ কেউ আবার মৃত্যুও কামনা করছেন, শুনেছি। ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আরে আমি এখনো অনেকদিন বেঁচে আছি। আমরা চাই আপনি বেঁচে থাকুন, সুস্থ সবল থাকুন, কেননা আপনাকে এবং আপনার পেয়ারের ভাইপোকে আমরা চাই
তিহারের মাটিতে গড়াগড়ি খেতে দেখতে। যেভাবে বাংলাকে অন্যায় করেছেন, যেভাবে বাংলার হিন্দুদের উপর অত্যাচার করেছেন, যেভাবে রাজ্যটাকে শেষ করে দিয়েছেন, আপনাদের শেষ ঠাঁই ওই তিহার জেলই হবে। আপনি সুস্থ থাকুন, না থাকলে আমরা চাঁদা তুলে আপনাকে সুস্থ রাখবো, কিন্তু আপনার জেলযাত্রা, আপনার ভাইপোর জেলযাত্রা আমরা দেখবই, কোমরে দড়ি পড়ছে আমরা দেখবই, সেই দিনটার জন্য অপেক্ষায় আছি। এই আতঙ্ক, এই কান্না, এই বুক চামড়ানো দিয়ে মমতা ব্যানার্জি আলটিমেটলি কোনো লাভ হবে না। কি বলবেন মমতার আজকের এই হা হুতাশ করা আর্তনাদ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।